নজর রাখবো বসিরহাটের দিকে। বসিরহাটে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়লো। বসিরহাটে বিজেপি সভাপতির বিরুদ্ধে পোস্টার, কারণ বিজেপির অফিসে তালা, বিক্ষুব্ধ কর্মীদের। টাকা নিয়ে মণ্ডল সভাপতি নির্বাচনের অভিযোগ রয়েছে। জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ, আর অভিযোগ অস্বীকার বসিরহাটের বিজেপি নেতার। প্রথমেই বলবো, আমি কোনো টাকার বিনিময়ে সভাপতি হইনি। এই সভাপতি আমরা ছদিন আগে নির্বাচন হয়েছে, আমাদের সাংগঠনিক নির্বাচন, তাতে বুথ স্তর থেকে মানে সাধারণ মানুষ এবং বুথ স্তর থেকে আমাকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করেছে। দল আমাকে সভাপতি নির্বাচন করেছে। আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটা হলো? না, গোষ্ঠী কোনো কন্ট্রোলই নেই, আমরা সবাই এক। এটা অ্যাকচুয়ালি চক্রান্ত, টিএমসি একটা চক্রান্ত। ওকে, কি বললো না বললো সব আমাদের পার্টিতে একটা সিস্টেম অনুযায়ী ওখানে ইলেকশন হচ্ছে, এখানে সভাপতির কিছু করার নেই। এখানে রাজ্যের নেতৃত্বে, রাজ্যের নির্দেশনায় এখানে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই অনুযায়ী সেখানে নির্বাচন হয়ে ওখানকার জেলা মন্ডল সভাপতি নির্বাচন করেছে। রাজ্যের এখান থেকে ডিআরও দেওয়া হয়েছে, ডিআরও করেছে। এখানে জেলা সভাপতির কোনো ফাংশন নেই। বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। ওরা কে নেতা হবে সেই নিয়ে ওদের লড়াই চলে। বাদুড়িয়াতে যেটা ঘটেছে এটা একদম বিজেপি তাদের নিজস্ব বিষয়। ওরা ওদেরকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য একে অপরের প্রতি যে ওরা যে করছে, ঘটনা ঘটাচ্ছে, সেইটাকে অপরের উপর চাপিয়ে দিয়ে ওরা এটাকে বাইপাস করে চলে যেতে চাইছে। কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু ওদের ভিতরে যে দ্বন্দ্ব, তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব ওদের মধ্যেই, নিজেদের মধ্যেই চলছে। আর এবার নজর রাখবো ট্যাংরার ঘটনার দিকে। 3 খুন আর তাতে নয়া তথ্য উঠে এসছে। ছোট ভাই প্রসূন, সে নাকি সবার শিরা কেটেছিল। হ্যাঁ, এমনই তথ্য উঠে আসছে। পুলিশকে বয়ান বড় ভাইয়ের ছেলে প্রদীপের তরফ থেকে যে বয়ান দেওয়া হয়েছে তাতে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো ঘটনায় আরো ডিটেলে বিষয় পারাদীপ জানাতে পারবে, কারণ সবার শিরা কেটেছিলেন প্রসূন। প্রথমে 2 বউ ও মেয়েকে খুন, আর তারপর কি হয়েছিল পারাদীপ এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে তো প্রসূনই কি তাহলে সবার হাতের শিরা কেটেছিল এবং 2 বউ এবং মেয়েকে খুন করেছিল প্রসূনই? দেখো, গত কয়েকদিন ধরে বারে বারে দফায় 2 ভাই অর্থাৎ প্রণয় দে এবং প্রসূন দে তাদের সঙ্গে কথা বলেছে। তাদের একরকম তাদের বয়ান নথিবদ্ধ করা হয়েছে হোমিসাইডের তরফ থেকে। কলকাতা পুলিশের ট্যাংরা থানার পুলিশ যারা তদন্তকারী অফিসার তারা করেছেন। আজ শনিবার এই যে নাবালক পুত্র প্রদীপ, তার সাথে কথা বলা হয় এবং তিনি যে জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দি কিন্তু অনেকাংশে তার বাবার যে জবানবন্দি, তার বড় ভাই তার সাথে মিলে গেছে এবং সেই সাদৃশ্য ধরেই কিন্তু যেটা মনে করা হচ্ছে। এবং প্রদীপ যে জবানবন্দি আজ দিয়েছে হোমিসাইডকে এবং ট্যাংরা থানার তদন্তকারী অফিসারকে, তাতে তিনি বলেছেন যে ছোট ভাই প্রসূন তিনি কিন্তু সবার শিরা কেটেছেন এবং তারা যেটা মনে করেছিলেন যে শিরা কাটার পরে শিরা কাটা হাত যদি জল ভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয় তাহলে সেক্ষেত্রে রক্তক্ষরণ তাড়াতাড়ি হবে এবং মৃত্যু তাড়াতাড়ি হবে, এবং সেই টোটকাই তারা অ্যাপ্লাই করেছিলেন। এবং সেই টোটকায় অ্যাপ্লাই করার পরে যখন দেখলেন যে তাদের মৃত্যু হচ্ছে না, তখন তারা প্ল্যান বি অর্থাৎ এই রাস্তায় বেরিয়ে বাইপাসে অভিষিক্তা লাগোয়া যে পিলার, সেখানে ধাক্কা মারার যে পরিকল্পনা, সেখানে বেরোন, অর্থাৎ বাড়ির বাইরে বেরোন। এবং এক্ষেত্রে আরও একটা কথা বলতে হবে যে তাদের কিন্তু এমন নয় যে তারা এরকম নয় যে বাড়ি থেকে বেরোলেন এবং অভিষিক্তার ওখানে চলে গেলেন। মাঝখানে যে সময়টা, সেই সময়টা এই জায়গাতেই সঙ্গে থাকো, তার মানে আত্মহত্যাই টার্গেট 2 ভাইয়ের। ঠিক এখান থেকেই প্রশ্ন উঠছে, নিজেদের শিরা কেটেও যখন মৃত্যু হয়নি তখন একাধিক উপায় খুঁজছিলেন তারা। আরো ডিটেল পারাদীপের কাছ থেকে জানবো। পারাদীপ, ঠিক এই জন্যই কি ওই 2.5 ঘন্টার গ্যাপটা সামনে এসেছিল, যে সময় তারা বিভিন্ন ভাবে কিভাবে আত্মহত্যা করা যায় সেই সব প্ল্যান করছিলেন? একদমই সোনিয়া, একদমই সেটাই। তারা কিন্তু এই সকাল যখন তারা দেখলেন যে শিরা কাটা হাত
জল ভর্তি বালতির মধ্যে দিয়েও তাদের মৃত্যু হচ্ছে না, তখন তারা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যেগুলো সাজিয়েছিলেন, সেগুলো সাজানো ছিল সেই অনুসারে বেরোলেন। এবং তারা একদিকে যেমন কোনা এক্সপ্রেসে গেলেন, অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতু লাগোয়া রাস্তা সেখানে গেলেন। কোনা এক্সপ্রেসে তাদের পরিকল্পনা যেটা ছিল যে মুখোমুখি কোনো পণ্যবাহী কোনো ট্রাক বা লরির সাথে মুখোমুখি হেড অন কলিশন, মুখোমুখি ধাক্কা মেরে যদি কোনোভাবে তাদের মৃত্যুবরণ করতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু তাদের সেরকম একটা গাড়ি তারা নির্দিষ্ট করে ফেলেছিলেন। কিন্তু তারপর তাদের মাথায় যেটা এলো যে যদি কোনোভাবে এই ধাক্কার ফলে কোনোভাবে লরির চালক বা খালাসি তার মৃত্যু হয় তাহলে কি হবে, তার সেটা তো উচিত হবে না। সেই ভাবনা থেকে তারা এই পরিকল্পনা বা এই প্ল্যানটা ক্যান্সেল করলেন। এবং তারপরে যেটা করলেন, তারা দ্বিতীয় হুগলি সেতু সেখানে গেলেন এবং সেখান থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার একটা পরিকল্পনা ছিল। কিন্তু তারা সেই প্ল্যানটাও বা সেই পরিকল্পনাও তারা বাতিলের খাতায় ফেলে দিলেন যদি কারো নজরে পড়ে যান। এরপর তাদের পরিকল্পনা ছিল যদি ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া যায়, কিন্তু সেই পরিকল্পনা কোনো কারণে তারা বাতিল করলেন। এরপর ঘুরতে 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 কোনো টাইম প্রেশারে পড়ে গেছিলেন। একদিকে ভোর হয়ে আসছে, দিনের আলো ফুটে আসছে, অন্যদিকে হাতে সময় কমে যাচ্ছে। বাড়িতে তারা দেখে এসছেন যে 3 জন ইতিমধ্যে মারা গেছেন। তখন তারা ইএম বাইপাস লাগোয়া এই অভিষিক্তার কাছে যে পিলার, রাস্তার মধ্যবর্তী পিলার, সেখানে গিয়ে সজোরে ধাক্কা মারলেন। কিন্তু এখানেও একটা নাবালক পুত্র প্রদীপ, তিনি এখানে আরও একটা তথ্য দিয়েছেন যে মৃত্যু নিশ্চিত করতে, এই অ্যাক্সিডেন্টে মৃত্যু নিশ্চিত করতে তারা সিট বেল্ট খুলে ফেলেছিলেন, তারা গাড়ির সিট বেল্ট খুলে ফেলেছিলেন। কিন্তু সিট বেল্ট খুলে ফেললে তো এয়ার ব্যাগ খোলার কথা নয়, তাহলে এয়ার ব্যাগটা খুললো কি করে, এটা নিয়ে কিন্তু পুলিশ ধন্দে রয়েছে। ঠিক একেবারে পারাদীপ। আর তারপরেই মেট্রো পিলারে গিয়ে ধাক্কা 3:15 নাগাদ। বেশ, এদিকে হাসপাতাল থেকে ডিসচার্জে জটিলতা, প্রণয় প্রদীপের ডিসচার্জ নিয়ে জটিলতা। আরো ডিটেলে বিষয়ে অভিজিতের কাছ থেকে জানবো। অভিজিৎ, কত বিল হয়েছে আর সেই বিল মেটানো নিয়েই কি জটিলতা? বিল মেটানো নিয়ে জটিলতা স্বীকার করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে এই যে প্রণয় দে তার বিল হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 1,31,000 টাকা। অন্যদিকে যে নাবালক শিশুপুত্র প্রণয় দে, 14 বছর বয়সী শিশুপুত্র, তার বিল হয়েছে 3,32,000 টাকা। এবং এক্ষেত্রে যে পরিস্থিতি, তাতে তারা সমস্ত কিছু বিবেচনা করে গতকাল থেকেই তারা এই বিষয়ে জানতে চেয়েছিলেন। তবে পরিবার এবং তাদের পারিবারিক বন্ধু বান্ধব তারা প্রত্যেকেই বলেছেন তারা এই বিল দিতে পারবেন না, অপারগ। এবং অন্যদিকে তারা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে তারা এই বিষয়ে তারা মানবিকতার খাতিরে এবং গোটা বিষয়টা বিবেচনা করে তারা বিল মকুব করেছেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এদের দুজনকে নিয়ে যাওয়ার বিষয়ে কোনো রকম উদ্যোগ দেখা যাচ্ছে না। তারা সকাল 10টার সময় ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, সমস্ত ছাড়পত্র দিয়ে দিয়েছিল। এবং এই আনন্দপুর থানা এবং ট্যাংরা থানা, তারা দুপক্ষই কোনো রকম এখনো পর্যন্ত এই দুজনকে, অর্থাৎ প্রণয় কুমার দে এবং তার শিশু সন্তান, তাদের দুজনকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার বিষয়ে কোন রকম ব্যবস্থা গ্রহণ করছে না। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তারা অবিলম্বে যেন পুলিশ এই দুজনকে নিয়ে যায়। বেশ, 2014-এ চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের। পানিহাটির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তৃণমূলের কাউন্সিলর সহ 5। মঙ্গলবার ব্যারাকপুর কোর্টে সাজা ঘোষণা হয়। আর তার আগে কাউন্সিলরের চরম শাস্তির দাবি নিহতের স্ত্রীর। আমি চাইছি ওদের খুব কঠিনত ভাবে সাজা হোক। আমি যেভাবে কষ্ট করেছি আমার ছেলে মেয়ে নিয়ে, আমি চাই তারাও সেইভাবেই জানি কষ্ট করে। সালটা 2014। চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় যুবকের। ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন পানিহাটি তৃণমূল কাউন্সিলর তারক গুহ সহ 5। মঙ্গলবার সাজা ঘোষণা করবে ব্যারাকপুর আদালত। তার আগে দোষীদের চরম শাস্তির দাবি নিহতের স্ত্রী। আমি চাইছি ওদের খুব কঠিনত ভাবে সাজা হোক। আমি যেটা ভুক্তভোগী, আজকে আমি বাচ্চাদের নিয়ে যে আমি 12 বছর ভুগছি, আমি যেভাবে কষ্ট করেছি আমার ছেলে মেয়ে নিয়ে, আমি চাই তারাও সেইভাবেই জানি কষ্ট করে। আমি আর কিছু চাই না, আমি তাদের সেই সাজাটাই চাই। 2014 সালের 25শে সেপ্টেম্বর পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড গান্ধীনগর এলাকাতে জ্যোৎস্না চক্রবর্তীর স্বামী শম্ভু চক্রবর্তীকে চোর অপবাদে গণপিটুনি দেওয়া হয় এবং সেই গণপিটুনিতে মৃত্যু হয় শম্ভু চক্রবর্তীর। এবং মোট 10 জনের নামে পরিবারের তরফ থেকে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের তালিকায় নাম ছিল তারক গুহর। সে সময় তিনি 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি পদে ছিলেন।
পরে এই মামলায় তারক সহ 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক মাস পর তারক গুহ সহ 8 জনই জামিন পেয়ে যান। পরবর্তীতে পানিহাটির 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর হন তারক গুহ। দিন কাটতে থাকে। শুক্রবার এই মামলার শুনানি ছিল বারাকপুর আদালতে। শুনানিতে তারক গুহ সহ 8 জনই উপস্থিত ছিলেন। মামলায় দোষী সাব্যস্ত হন কাউন্সিলর তারক গুহ সহ 5। বাকি 3 জনকে বেকসুর খালাস করে দেয় আদালত। কাউন্সিলর তারক গুহ সহ দোষী সাব্যস্ত 5 জনকে জেল হেফাজতে পাঠানো হয়। মঙ্গলবার বারাকপুর কোর্টে সাজা ঘোষণা। যে ফাঁসানো হয়েছে, যেগুলো করা হয়েছে, আমার স্বামী তখন স্পটে ছিল না। আচ্ছা, এখন যেটা হয়ে গেছে এখন আইনের চলে ফাঁসানো হচ্ছে বলছেন? ফাঁসানো হচ্ছে না। আমার স্বামী যখন ওখানে ছিল না স্পটে, লোকে বলছে বা আমি যা শুনেছি ওখানে ছিল না। কিন্তু আমি এইটা বলছি, আমি শুধু এইটুকুই বলছি, এখন আইনের মাধ্যমে চলে গেছে, আইন যা করবে তাই। সুবীর দে, নিউজ 18 বাংলা।